যদি আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি মমতা ব্যানার্জিকে চোর বলবেন, অবশ্যই অবশ্যই। মমতা ব্যানার্জি চুরি না করলে আজকে মমতা ব্যানার্জি যারা এই সমস্ত করছে তাদের বিরুদ্ধে একাত্র কথা বলতে পারত। চুরি করছে বলেই তো আজকে চোরেদেরকে রক্ষা করার চেষ্টা করছে। চোরেদেরকে কেন রক্ষা করার চেষ্টা করছে? তাহলে চোরেদের কাছ থেকে সে যেভাবে টাকা লুট করেছে নিয়েছে, এই চোরেদেরকে রক্ষা করতে না পারলে সে নিজে সুরক্ষিত থাকবে না। এটা খুব সোজা কথা। নিজেকে সুরক্ষিত রাখার জন্য ওদেরকে সুরক্ষা দিতে হবে। প্রয়োজনে দেখেছেন এই জিনিস কোনোদিন আমরা শুনিনি। যাদের চাকরি চলে গেছে বলছে এদেরকে নেওয়া যাবে না, এরা দুর্নীতির সঙ্গে যুক্ত, ও বারে বারেই সিদ্ধান্ত করছে, আইনের সঙ্গে কথা বলছে, উকিলদের সঙ্গে কথা বলছে, কোটি কোটি টাকা খরচা করছে এদেরকে রক্ষা করার জন্য। আর ওদেরকে কিভাবে পেনশন ভাতা দেওয়া যায়, ভাতা না হলে কিভাবে সি গ্রুপ ডি গ্রুপে চাকরি দেওয়া যায়, আরও কী কী স্কোপ আছে সেইগুলোকে খুঁজে বার করার চেষ্টা করছে। এটা হয় কখনো? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে ভাবতে পারে? প্রকাশ্যে বলছে, কোর্টে যা রায় হচ্ছে তার উল্টো কথা বলছে, চ্যালেঞ্জ করছে। কোথায় দেখবেন ভারতবর্ষে একটা রাজ্য খুঁজে পাবেন এরকম? একটা রাজ্য খুঁজে পাবেন না যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই করে যাচ্ছে, যা খুশি তাই করছে। কিন্তু অযোগ্য কেন বলা হচ্ছে সেটা তো বুঝতেই পারছেন না। মুখ্যমন্ত্রী নেতাজি থেকে ইন্ডোর স্টেডিয়াম থেকে বলছিলেন যে কেন এদের অযোগ্য বলা হচ্ছে সেটাই তো বুঝতে পারছেন। হ্যাঁ, অযোগ্য কেন বলা হচ্ছে জবাব তোকেই দিতে হবে। বুঝতে পারছেন না? হ্যাঁ, তাহলে কেন বুঝতে পারছেন না? তাহলে তার এসএসসি যে লোকজন আছে তারা কি বোঝাচ্ছে তাকে? তাহলে কেন অযোগ্য হচ্ছে জবাব দিন তিনি। যদি উকিলরা না পারে উনি যাক, উনি নিজে দাঁড়িয়ে যাক, আমি বুঝিয়ে দিচ্ছি যে ওরা মানে অযোগ্য নয়, ওরা যোগ্য। তার লয়াররা যখন পারছে না, তিনি তো লয়ার, তিনি তো নিজে বলেন আমি চাইলে ওগুলো সওয়াল করতে পারি, তিনি সওয়াল করে বুঝিয়ে দিক কোর্টে যে না এরা যোগ্য লোক। আসলে কি হয় জানেন, এই সরকারটা দুর্নীতিতে এমনভাবে এমন জায়গায় চলে গেছে, একেবারে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, কোনো জায়গায় তার ফাঁক নেই। কোনো ফাঁক দিয়ে যে বেরোবে, বেরোনোর কোনো স্কোপ নেই। সে তো সিপিএম এর সময় মমতা ব্যানার্জি অভিযোগ করেই রেখেছে যে চিরকুট লিখে সিগারেটের প্যাকেটে চিরকুট লিখে চাকরি হয়েছে। হয়েছে তো, আমরা তো বলেছি চিঠি লিখে তো চাকরি হতো, তখন কমিটি তো ছিল, তখন চাকরি তো বাবু হয়েছে। আপনি দুর্নীতি বলবেন? বামপন্থীরা যখন এলো কি অবস্থা ছিল স্কুলগুলো, কি হাল ছিল, এই সিস্টেম তো ছিল না। তাহলে এই সিস্টেম চালু করতে হয়েছে বামপন্থীদের। তাহলে ওই স্কুলগুলোতে যারা ম্যানেজিং কমিটিতে ছিল তারা ওই স্কুলের পড়ুয়া, তাদের বাবা মারা, গার্জিয়ানরা ছিল ওই ম্যানেজিং কমিটির সদস্য, তারা রিক্রুটমেন্ট করতো। তারা রিক্রুটমেন্ট করতে করতে তারা বুঝলো যে না এই রিক্রুটমেন্টটাও ঠিকঠাক হচ্ছে না, চিঠি দিলেও তার নম্বর টম্বর দেখে আমাদের বিবেচনা করে নিতে হচ্ছে। গার্জিয়ানদেরকে ভাবতে বলা হলো, তোমরা ভাবো। ভাবতে ভাবতে এইটাই হচ্ছে মানে বামপন্থীদের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট, যে সাধারণ মানুষ গার্জিয়ানরা ভাবতে ভাবতে পরামর্শ দিল বামপন্থীদেরকে যে না এই পদ্ধতিতে চলা ঠিক হচ্ছে না, পদ্ধতি চেঞ্জ করতে হবে। তাহলে একটা রিক্রুটমেন্টের একটা বোর্ড সিস্টেম তৈরি করা দরকার, যে সিস্টেমে সব অংশের ছেলেমেয়েরা, মেধাযুক্ত ছেলেমেয়েরা চাকরি পেতে পারে। ভাবতে পারেন একটা কৃষক ক্ষেতমজুর ঘরের গার্জিয়ানদের মাথা দিয়েই এটা এসছে, এইটা করতে তো এই সময় লেগেছে, তখন তো এই জিনিস ছিল না, খোলা মাঠ ছিল তখন। নির্মল বাবুর বৌমা এবং ওই পরেশ অধিকারীর মেয়ে এখনো তো তাদের বাড়ির লোক চাকরি পাচ্ছে, তো অসুবিধা কোথায়? একই ব্যাপার। মানে বামপন্থীরা নিয়ে আসলো, ধরুন আপনার 90-এর দশকে নিয়ে আসলো এরকম একটা এসএসসি বোর্ড তৈরি করলো, সেটা কিসের বেসিসে হলো? কেবলমাত্র বামপন্থীরাই করলো এরকম না। আমি অ্যাচিভমেন্ট, অবশ্যই অ্যাচিভমেন্ট আমি এই জন্যই বলছি যে সাধারণ মানুষরা ভাবতে ভাবতে আসলো যে স্বচ্ছ রিক্রুটমেন্টের জন্য একটা ব্যবস্থা দরকার, সেই স্বচ্ছ রিক্রুটমেন্ট হলো। এরা আসার পর সেই স্বচ্ছ রিক্রুটমেন্টটাকে নিজেদের পকেটে ঢুকিয়ে দিল, নিজেদের পকেটে ঢুকিয়ে দিয়ে তার বৌমা থেকে শুরু করে, ভাইপো থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে, আর যারা বাইরে আছে তাদের কাছে টাকা নিয়ে, সেটা যা ছিল আগে, যা ব্যবস্থা ছিল, প্রথম যে ব্যবস্থা ছিল সেই ম্যানেজিং কমিটি, সেই সমস্তকে ছাপিয়ে মানে দুর্নীতির একটা পাহাড় তৈরি করে ফেললো এরা। কি আধুনিক এগোতে গিয়ে সিস্টেম তৈরি করে, আর এরা সেই সিস্টেমকে নিজের স্বার্থে ব্যবহার করার জন্য এই জিনিস করেছে। কি জবাব দেবে? নির্মলবাবু তো বললেন যে ওটা আইনের পথে চলবে। খুব ভালো লাগলো, তাহলে আইনের পথে চলবে,
তোমার বৌমাকে তুমি চাকরি করে দিলে, তুমি নিজে পাঠিয়ে ইয়ে করেছো, এসএসসি পরীক্ষা দিয়েছে, তাহলে পরীক্ষা যখন হচ্ছে কি করে সেই চাকরি পায়? তাহলে কত দুর্নীতিবাজ হলে, কত খারাপ হলে এই জিনিস করা যায়, যে পাশ করেছে তাকে ফেল করাতে হবে, যে ফেল করেছে তাকে পাশ করাতে হবে, তবে তো নিজের লোকগুলো পাবে। তো এই সিস্টেমটাকে তো তারা পাল্টে দিল এভাবেই। সমাজটা যখন এগোচ্ছে এর হাত ধরে, কত ছেলেমেয়েরা চাকরি পেলো এটা হাত ধরে, গরিব খেটে খাওয়া সন্দেশখালীর মতন জায়গাতে খেটে খায়, মুটিগিরি করে খায়, তাদের ঘরের ছেলেমেয়েরা সব চাকরি পেয়েছে জানেন। আপনি আমার সঙ্গে একদিন সোনারপুরে যাবেন, এবং তাদের মুখে কি হাসি, একবার গরিব ঘর থেকে কোনোদিন ভাবেনি তারা চাকরি পাবে। এই ব্যবস্থা চালু হওয়ার পর, এসএসসি চালু হওয়ার পর অসংখ্য গরিব ঘরের ছেলেমেয়েরা চাকরি পেল। ব্যবস্থাটাকে আজকে এই জায়গায় নিয়ে গেল মমতা ব্যানার্জি আসার পর। আপনি কখনো বরঞ্চার বিধায়ককে ফোন করেছেন? জীবন কৃষ্ণ সাহার কথা বলছি, যিনি এখন গ্রেপ্তার। আমি বলছি তার ফোন করাও বিপদ, মানে ফোনটা তিনি একবার পুকুরে ফেলেছিলেন এর আগের বার, এবার নালায় ফেলে নিজেও পড়ে গেলেন, কাদায় মাখামাখি অবস্থা, জীবন কৃষ্ণকে নিয়ে গেল। এই যে ছবি, এই যে পশ্চিমবাংলার ছবি, তিনি টাকা তুলতেন বলে অভিযোগ, এখানকার টাকা ওখানে দিতেন, এবং সেই যে কুরিয়ারের সিস্টেমে ওই জীবন কৃষ্ণ সাহা মূল চক্রী। এই জায়গাটা এসএসসি কি হলো? জীবন কৃষ্ণ সাহা কাদায় পড়লেন, শিক্ষাটাও কি কাদায় পড়ল? আসলে শিক্ষাটা তো কাদায় তো ফেলে দিয়েছে অনেক আগেই মমতা ব্যানার্জি। এইসব লোকগুলো একটু বাইরে ছিল, এই শেষের দিকে টানা হেঁচড়া হচ্ছে এদের ধরে, এদের দিয়ে তো এজেন্সির কাজ করিয়েছে। আর সব দোষ এদের দিয়ে লাভটা কি? টাকা তো সব এরা ভাগাভাগি করে নেয়নি, টাকাটা তো গেছে মমতার কাছে। সে তো বলে দিতে পারে, বলে দিলে। বলে তো দিয়েছিল, এই তো ইয়ে কুণাল তো বলেছিল, আরে আমাকে ধরে কেন টানাটানি করছো, মমতাকে গ্রেফতার করো, কত কি বলেছিল তো। সেই কুণাল তো এখন সবচেয়ে বড় তার মুখপত্র হয়ে গেল এখন, তাই না? ফলে ওইটা বলা আর না বলার মধ্যে কিচ্ছু এসে যায় না। কারণ এরা বুঝে গেছে যে বললেও যা হবে, না বললেও তা হবে। আমি আজকে যাচ্ছি জেলে, কালকে তো ছাড়া পাবো, দুদিন থাকবো জেলে, আবার জামিন হবে। ফোনটা না ফেলে দিলে দিদির সব ছবি, অন্যদের সব ছবি যদি এসে যায়, আরো কেলেঙ্কারিতে পড়ে যাবে, হচ্ছে দেওয়া ফেলে দিই। ফলে এই সমস্ত ক্যারেক্টার, ওদের এই সমস্ত ব্যবহার দিয়ে বোঝা যায় যে তৃণমূলের এইরকম কেউ নেই যে দুর্নীতির বাইরে আছে, যার জন্য ওদেরকে ফেলতে হয়, যার জন্য কাদায় ছুটতে হয়, পুকুরে ফেলে দিতে হয়, পরিস্থিতি বাধ্য করায় ওদেরকে। ফলে আজকের এই যে হয়েছে। বেশ, আমার শেষ প্রশ্ন থাকবে একেবারে স্পেসিফিক, যে ওই যোগ্য চাকরি প্রার্থীদের যাদের কথা বলা হচ্ছে, যারা এই টেন্টেড লিস্টে নয়, টাকা দেয়নি কাউকে, নিজের মেধার ভিত্তিতে চাকরিটা পরীক্ষা দিয়েছিল, তাদের আবার যোগ্যতা প্রমাণ করতে হবে। 7 এবং 14, নবম দশম আপনি জানবেন, 7 তারিখ, 14 তারিখ হচ্ছে একাদশ দ্বাদশ। এই যে আবার করে যোগ্যতা এত বছর পরে প্রমাণ দিতে হবে যে আমরা অযোগ্য নই, যোগ্য, আবার সেই তালগোল পেকে গিয়ে আবার সেই পরীক্ষায়, এইটাকে আপনি কিভাবে দেখছেন? একটা যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরি পাওয়ার পরে, এত বছর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরে আবার কম্পিটিটিভ এক্সাম, কতটা কঠিন চ্যালেঞ্জ। দেখুন, আইন কিন্তু মানুষের জন্য, দেশের মানুষের জন্য আইন তৈরি হয়েছে। সেই আইনটা দেশের মানুষের স্বার্থেই ব্যবহৃত হয়। যখন দেশের সরকার, রাজ্যের সরকার সেই আইনটাকে নিজের মতন করে ব্যবহার করতে চায়, এবং সেটা ব্যবহার করতে গিয়ে একটা সিস্টেমটাকে যদি পুরো দুর্নীতিতে ডুবিয়ে ফেলে, তাহলে মানে কিন্তু রাজ্য সরকার তার সিস্টেমটাই কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেল। মানে পুরো দায়ী হচ্ছে রাজ্য সরকার। তা রাজ্য সরকার যে ব্যবস্থার মধ্যে চাকরি দেওয়ার চেষ্টা করছিল, সেই ব্যবস্থাটা যদি দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ে, তাহলে পুরো ব্যবস্থাটাই বাতিল হয়ে যায়। পুরো ব্যবস্থাটাই বাতিল হয়ে যায়। ওই ব্যবস্থার মধ্যে যারা ঢুকবে তারা দোষী নয়, তারা দায়ী নয়।